নমস্কার। গত ১৬ই ডিসেম্বর ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে। তো তার আগে অর্থাৎ ১৫ই ডিসেম্বর রাতে একটি ভিডিও আমি করেছিলাম, যেখানে বলেছিলাম যে ড্রাফট লিস্টে কারোর নাম বাদ যাবে না, এবং আমি বলেছিলাম আপনারা দেখবেন ভিডিওটি এবং ভিডিওটি দেখার পরে আমাকে কমেন্টসে জানাবেন। তো আপনারা জানিয়েছেন, মোটামুটিভাবে যা বলেছিলাম আশা অনুরূপ হয়েছে। তো আজকের যে থাম্বনেলটি ছিল সেখানে দেখুন লেখা আছে যে হিয়ারিং কবে, কোথায়, কিভাবে হবে, একটা পার্ট। আর দ্বিতীয় পার্টটা রয়েছে যে এই পার্টটা করার মতন ছিল না, কিন্তু আপনাদের যেহেতু রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্ট রাখতে এই পার্টটাকে নিয়েছি। এই পার্টে রয়েছে ড্রাফট লিস্ট এ নাম না থাকলে কি করবেন। আমি দ্বিতীয়টাকে আগে একটু আলোচনা করে নেব। তার কারণ হচ্ছে যে দ্বিতীয়টা খুবই গুরুত্বপূর্ণ। মানে এসআইআর ফর্ম ফিল আপ এবং ড্রাফট লিস্ট প্রকাশিত হবার এই যে পর্যায়টা, এই পর্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গা কিন্তু এই আপনার ড্রাফট লিস্ট বা খসড়া তালিকায় আপনাদের যাদের নাম বাদ পড়েছে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই ড্রাফট লিস্ট যখন তৈরি হয়েছে, সেই ড্রাফট লিস্ট তৈরি হবার সময়ে দুটো জিনিসকে ফলো করা হয়েছিল। একটা হচ্ছে যে এএসডি লিস্ট, আর হচ্ছে ড্রাফট লিস্ট। এরা কিন্তু মোটামুটিভাবে মানে আমি যতটুকু বুঝেছি আর কি, প্রায় পরিপূরক বলতে পারেন। মানে এই সেন্সেই পরিপূরক যে একটা লিস্টে নাম নেই মানে আর একটা লিস্টে নাম আছে। একটু ভেবে দেখুন, যাদের যাদের নাম ড্রাফট তালিকায় নেই, তাহলে তাদের নামটা এএসডি লিস্টে চলে গেছে। এবার ঘটনা হচ্ছে, আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছেন যে আমার নাম ২০২৫-এ আমি ফিল আপ করেছি, অথবা আমার নাম পুরনো ছিল, আমি ফিল আপ করেছি ২০০২-এর ঘর দিয়ে ফিল আপ করেছি, প্রজেনি হিসাবে করেছি, কিন্তু আমার নাম লিস্টে নেই, বা সেলফ ম্যাপিং করেছি, আমার নাম লিস্টে নেই। মানে অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। তার কারণ হচ্ছে এই লিস্টটা যখন আমরা তৈরি করছি তখন কিন্তু আমাদেরকে বারবার নকিং করা হয়েছে যেন এই লিস্টে কোনো ভুল ত্রুটি না থাকে। তো এই সম্পূর্ণভাবে বাদ আপনার একজন জীবিত ব্যক্তি বা একজন যে ফর্ম ফিল আপ করেছে তার চলে গেছে, বাদ চলে গেছে। তো এখন করণীয় কি? আমি বলেছিলাম যে যে সমস্ত মানুষ জীবিত রয়েছে এবং যারা ফর্ম জমা দিয়েছেন, এনুমেরেশন ফর্ম জমা দিয়েছেন, তাদের নামই ড্রাফট লিস্টে থাকবে। কিন্তু সেই বলাতেও একটু ব্যতিক্রম হয়ে গেছে যে জমা দিয়েছেন অথচ নাম নেই। এক্ষেত্রে দুটো ভুল হয়েছে। এক হচ্ছে যে বিএলও যিনি কাজ করেছেন তার একটু ভুল হয়েছে, আর বাকি ভুলটা হয়েছে, মানে আমি বলবো তার তো ভুল হয়েইছে, তার থেকে বেশি ভুল হয়েছে যে সমস্ত বিএলএ যারা ছিল, মানে এনারা হচ্ছেন রাজনৈতিক দলের প্রতিনিধি। এই লিস্টটা আমরা কখনোই জমা দিতে পারতাম না যদি না এই রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে সাইন করতেন। ভেবে দেখুন, তার মানে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে সাইন করেছেন তারাও কিন্তু এক ভুল করেছেন, মানে দেখেননি, ওভারলুক হয়ে গেছে। তো বারবার করে বলা হয়েছিল যে নামগুলো যেন আপনারা দেখে নেন যে এই ব্যক্তি মৃত, এই ব্যক্তি অ্যাবসেন্ট নেই, এই ব্যক্তি স্থানান্তর বা শিফটেড। তো যাই হোক, এটা একটা মারাত্মক ভুল। তো যাদের এরকম হয়েছে তাদের আমি বলবো ভয়ের কিছু কারণ নেই, আপনারা অবিলম্বে ৬ নম্বর ফর্ম ফিল আপ করুন। এটা যেটা হয়েছে, আপনাদের এই ২০২৫-এর যে লিস্ট বা এসআইআর এর যে লিস্ট
সেই লিস্ট থেকেই আপনাদের সম্পূর্ণ পরিমাণে নামটা মুছে গেছে বা চলে গেছে। এবার আপনাকে করতে হবে, আপনি এখন হয়ে গেলেন একদম নতুন ভোটার। মানে আপনি এর আগে যে ভোটার ছিলেন এরকম নয় আর, মানে এই লিস্ট মানে পাবলিশড হওয়ার পরে আপনি এখন নতুন ভোটার হয়ে গেলেন। তাহলে আপনাকে করতে হবে কি, সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এই 6 নম্বর ফর্ম ফিল আপ করে দিন অ্যানেক্সার 4 দিয়ে। একই রকমভাবে ফিল আপ করার পরে এটা কিন্তু আপনার এই যে 1 মাসের যে ব্যবধানটা রয়েছে সেই ব্যবধানের মধ্যে আপনার নামটা চলে যাবে ওই আবার নতুন লিস্টে চলে আসবে, বা ফাইনাল লিস্ট যেটা হবে সেই ফাইনাল লিস্টে আপনার নামটা চলে আসবে। এইটা হচ্ছে যে আমাদের যাদের ড্রাফট লিস্টে নাম ছিল না তারা কি করবেন। এখন আসি যে হেয়ারিং এর কথায়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা রিকোয়েস্ট এটাতেও করেছেন যে হেয়ারিং নিয়ে দাদা কিছু বলুন, তো আমি চেষ্টা করছি আমার সাধ্য মতন বলার। মোটামুটিভাবে ইসিআই এর তরফ থেকে যেটা জানা গেছে যে ড্রাফট লিস্ট প্রকাশিত হবার পরে কিছুটা সময় লাগবে। মোটামুটিভাবে একটা যেটা জানতে পারছি আমরা, 23/12 তারিখ থেকে হিয়ারিং কিন্তু স্টার্ট হয়ে যাবে বা শুরু হয়ে যাবে হিয়ারিং, এবং চলতে থাকবে এই হিয়ারিং। এটা একটা লম্বা প্রসেস হবে। এই হিয়ারিং চলতে থাকবে মোটামুটি আপনার ধরে রাখুন 2/2/2026। তাহলে হলো কি যে 23/12/2025 থেকে 2/2/2026। এরপরে হচ্ছে যে ধরুন কিছু যদি আবার কিছু সংযোজন বিয়োজন হয় তাহলে টাইমের কিছু পরিবর্তন হতে পারে, হতেই পারে, এটাতে কোনো অস্বাভাবিকতার কিছু নেই। তো এইটা গেল টাইমের কথা। এইবারে আসি যে কোথায় হবে হিয়ারিংটা। অনেকের এটা খুব কৌতূহল যে কোথায় হবে এবং কাদের হবে আলটিমেটলি, সেটা আমি আসছি একটা একটা করে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং দেখুন যে কোথায় হবে। এটা কিন্তু আপনার যে এইআরও, আপনার যে ইআরও বা ব্লক লেভেল বলুন বা এসডিও লেভেল বলুন, এনারা কিন্তু এটাকে ঠিক করবেন যে কোথায় হবেন। তো প্রাথমিক স্তরে যেটা জানা যাচ্ছে যে মেন যে জায়গাগুলো সাধারণত ব্লক অফিস, আপনার ব্লক অফিস, আপনার সাব ডিভিশন অফিস, এইগুলোতে হবার কথা। কিন্তু এটাকে আরেকটু মানে সরলীকরণ যদি করা হয় তাহলে সেটা দেখা যাচ্ছে যে গ্রাউন্ড স্তরে, মানে এখানেও না হয়ে গ্রাউন্ড স্তরে, যেটাকে বলা হচ্ছে যে কোনো স্কুল হতে পারে, তারা সেই স্কুলটার লোকেশনটাকে চুজ করবে। মোটামুটিভাবে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে একটা মিডিল পয়েন্টে করা হয়েছে। আমাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতটাকে মাঝখানে রেখে আর কি, পঞ্চায়েতটাকে মাঝখানে রেখে চারিদিককার যে লোকজন যাতে সেখানে সহজেই আসতে পারে বা একটা কমিউনিকেশন ভালো থাকবে সেখানে আসতে, মানে সেই জায়গাকে চুজ করা হয়েছে। মানে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে মানুষ এখানে আসবে, তো সেটাকে ভাবা হচ্ছে। আর শুধু তাই নয়, যে জায়গাটিকে নির্বাচন করা হচ্ছে সেখানে পানীয় জল এবং অবশ্যই টয়লেট এর ব্যবস্থা আছে কিনা এগুলোকে মাথায় রেখেই কিন্তু করা হচ্ছে। তো অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে যে স্কুলকে চুজ করা হয়েছে, বেশিরভাগ স্কুল এবং প্রাইমারি স্কুলও হতে পারে, এগুলোকে চুজ করা হয়েছে। এটা হচ্ছে যে কোথায় হবে, এইটা গেল হচ্ছে কোথায় হবে এই পার্ট। এবং মোটামুটি কারা করবেন এই হিয়ারিংটা, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কারা হিয়ারিং করবেন। তো এই হিয়ারিং করার ক্ষেত্রে আমি অনেক আগে একটা ভিডিও ছেড়েছিলাম বা করেছিলাম, সেখানে বলেছিলাম যে দেখুন হিয়ারিংয়ের যেটা হবে, এই যে নোটিফিকেশনটা যেটা আসবে,
এই নোটিফিকেশনটা কিন্তু গ্রাউন্ড স্তর থেকে আমরাই নির্ধারণ করেছিলাম কিছুটা, 100% নয়, মানে কিছুটা ধরে রাখতে পারেন 70%। কারণ এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে, কারণ যাদের কোনো কাগজপত্র নেই, ধরুন যাদের নো ম্যাপিং আছে, অবশ্যই তাদের হিয়ারিং হবে। আর কাদের হিয়ারিং হবে সেটাও আমি আসছি। তো এই জায়গাটা যেটা হচ্ছে, কারা করাবেন হিয়ারিংটা, কারা করাবেন? সংশ্লিষ্ট বিএলও। মনে করুন আমার বুথে আমি অবশ্যই প্রেজেন্ট থাকব এই হিয়ারিংয়ের দিনগুলোতে। হিয়ারিংয়ের ডেটটা আপনাদের যে বিএলও আছে তাদের কাছে পাঠানো হবে, এবং যেটা শোনা যাচ্ছে অটো জেনারেটেড একটা সিস্টেম থেকে অটো জেনারেটেড হয়ে হিয়ারিংয়ের কাগজ আসবে, এবং সেই কাগজে বা সেই চিঠিতে ভেন্যু মানে কোন স্থানে হবে এবং কোন দিনে হবে, এটা আপনাদেরকে আপনাদের যে বিএলও রয়েছেন, মানে আপনাদের বুথের যে বিএলও রয়েছেন, সেই বিএলও কিন্তু আপনাদেরকে ইনফরমেশনটা দেবেন, এবং তিনি থাকবেন, সশরীরে তিনি থাকবেন। আর তার সাথে কে থাকবেন? দেখুন, এইবারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা করেছে সেটা হচ্ছে যে এর আগে পর্যন্ত অন্যান্য যে রাজ্যগুলোতে হয়েছে এসআইআর, সেখানে সর্বনিম্ন মানে ডিসপোজাল অফিসার হিসাবে, মানে যিনি সাইন করবেন বা ফাইনালাইজড করবেন যে আপনার তথ্যটা ঠিকঠাক হলো কিনা যাচাই করলেন, তিনি ছিলেন ইআরও। ঠিক আছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও আমরা সংক্ষেপে বলতে পারি। কিন্তু এইবারে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অ্যাডিশন বলা যেতে পারে, যেটা ইসিআই এর কথা অনুসারে, সেটা হচ্ছে এইআরও। এদেরকে একটা পাওয়ার দেয়া হয়েছে, এনারা কিন্তু আপনার বুথে থাকবেন। মানে গ্রাউন্ড লেভেলে থাকলো কে? অবশ্যই বিএলও থাকলো। গ্রাউন্ড লেভেলে থাকলো কে? অবশ্যই বিএলও থাকলো। কেন বিএলও কে রাখা হচ্ছে সেটা বলছি। এইআরও থাকবেন, এবং ইআরও ইনিও থাকতে পারেন, তবে যেহেতু ম্যাসিভ প্রেসার তার উপরে থাকবেন, সেহেতু কতটা সময় তিনি এক একটা বুথে দিতে পারবেন এটা একটা বিবেচ্য বিষয়। তিনি হয়তো অফিস থেকেও কাজটা করতে পারেন। আর এর সঙ্গে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনের সাথে যুক্ত অন্যান্য আধিকারিকরাও ভিজিটে আসতে পারেন বা থাকতে পারেন, মানে এরকম একটা সম্ভাবনা আমরা ভাবছি আর কি, এটা হতে পারে। তো জেনারেলি বিএলও কেন থাকবেন সেটা আমি বলি। তার কারণ হচ্ছে আপনার বিএলও বা আমরা যারা বিএলও হিসেবে কাজ করছি, আমরা কিন্তু টোটাল গ্রাউন্ড লেভেলের যে ব্যাপারটা সেটা কিন্তু জানি, বা কোন ব্যক্তির কি সমস্যা এটা কিন্তু আমরা হাতে কলমে এই ধরুন 1.5 মাস যাবত আমরা কিন্তু নাড়াঘাটা করেছি। ফলে আমরা কিন্তু সহজেই ওই ব্যক্তির আইডেন্টি বা ওই ব্যক্তির কি সমস্যা এটা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি। তো এই জন্য হচ্ছে বিএলও থাকবেন আপনাদের সঙ্গে। আমি বলবো যে এই হিয়ারিংয়ে যারা নোটিশ পাবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কোনো রকমের ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো মানে ব্যাপারই নেই এখানে। তার কারণ ধরুন আপনি তো কোনো অপরাধী নন, আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যতে কিছু গরমিল হয়েছে বলে আপনাকে ডাকা হচ্ছে, ব্যাস। এইবারে এই তথ্য আপনি যাবেন, আপনার যা যা সমস্যা আছে আপনি সেগুলোকে খুলে বলবেন। হিয়ারিং এক অর্থে শোনা, আবার এক অর্থে আপনার বলতে পারেন যে কাগজপত্র দেখানো, তো সেগুলো দেখাবেন, ব্যাস ঝামেলা মিটে গেল এটাতেই। তো এতে অতিরিক্ত চিন্তার কোনো কারণ নেই, বা কি হবে কি হবে এই ধরনের ভাবার কিছু কারণ নেই, বা আপনার নাম বাদ চলে যাবে এই ধরনের চিন্তা আপনারা মাথাতেই আনবেন না। আমার মনে হয় হিয়ারিংটা, ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়, হিয়ারিং করা হয়েছে মানে আপনাকে একটা সুযোগ এক্সট্রা দেয়া হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, এটা আমি জানি না, এটা কন্ট্রোভার্সিতে যেতে পারে। আপনাকে একটা এক্সট্রা সুযোগ দেয়া হয়েছে, ফাইনাল সুযোগ দেয়া হয়েছে বাদ যাওয়ার আগে।
এটা ইলেকশন কমিশন দিয়েছে। তো সেই সুযোগটাকে আপনি কাজে লাগাবেন অবশ্যই, এবং আপনার যা বক্তব্য আছে সেখানে আপনি গুছিয়ে বলবেন, কোনো রকম সংকোচ না রেখে। তার কারণ আপনার বিএলও আছেন, আপনার বিএলও আপনাকে জানেন, আপনাকে চেনেন। আমি বলবো প্রয়োজনে হিয়ারিং নোটিশ পেলে আপনি নিবিড়ভাবে বিএলওর সাথে যোগাযোগ করুন যে কি কি করতে হবে আপনাকে। ব্যাস, এইটা হচ্ছে ফাইনাল। এরপরে কি কি হতে পারে, মানে এই 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 হিয়ারিং সম্পর্কিত আরো কয়েকটা বিষয় আমি বলবো। যে হিয়ারিং নোটিশ আপনাকে বিএলও সার্ভ করবে অবশ্যই, ঠিক আছে। চিঠির আকারে হতে পারে, সেটা এখনো জানি না ফরম্যাটটা কি হবে, বা আপনার বাড়িতে গিয়ে বলে আসতে পারে, এইরকম কিছু একটা হবে। তবে সম্ভাবনা বেশি, যেহেতু এটা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ, মনে হচ্ছে যে চিঠির আকারেই হবে এটা। আচ্ছা, যারা হিয়ারিং নোটিশ পাবেন তারা কি করবেন, যে তাদেরকে কিন্তু এটাও আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে তাদেরকে কি থাকতে হবে সেই জায়গাতে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, যারা হিয়ারিং নোটিশ পাচ্ছেন, যারা যেখানেই থাকুন, আমার এটা ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কিন্তু সশরীরে উপস্থিত হন। এবং ইলেকশন কমিশনের গাইড অনুসারে সেটাই বলা হচ্ছে যে যারা হিয়ারিং নোটিশ পাবেন তাদেরকে কিন্তু সশরীরে আসতে হবে, সশরীরে কিন্তু এসে আপনাকে উপস্থিত হতে হবে। এইটা কিন্তু এরকম অনেক আছে যে আমরা আমরা বাইরে থাকি, আমরা আসতে পারবো না। এটা কিন্তু আমি বলবো যে এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু কষ্ট করে আসবেন, এসে একটু করে নেবেন, এটা আপনাদের নিজেদের সুবিধার্থেই হবে। নেক্সট হচ্ছে যে ওই ব্যক্তি, মনে করুন আপনি আসতে পারলেন না প্রথমবারে, আপনাকে আরো দুটো সুযোগ দেওয়া হবে, মানে 3টে সর্বাধিক সুযোগ সে পাবে হিয়ারিং এ, এবং 3টে ডেট সে পাবে। 3টে সুযোগ এবং 3টে ডেট সে পাবে হিয়ারিং এ উপস্থিত হওয়ার জন্য। এমন নয় ইন্টেনশনালি কেউ করবেন, প্লিজ এটা করবেন না। যতটা পারা যায় আপনারাও সহযোগিতা করবেন এই অফিসারদেরকে, তাহলে কাজটা সুস্থ হবে। এবং আমি বলবো যতটা পারবেন প্রথম দিকে করে নিন, প্রথম দিকে করে নিন কাজটা। আপনি হেডেক বাড়িয়ে রাখবেন না, চাপ আপনার মাথায় রাখবেন না, আপনি কমিয়ে দিন, অন্যর ঘাড়ে চাপিয়ে দিন, আমাদের ঘাড়ে চাপিয়ে দিন। আমরা আছি হেডেক নেওয়ার জন্য, আমরা এতদিন নিয়েছি আপনাদেরকে সেভ করার জন্য, আরো নেব, কোনো চিন্তা নেই। আপনারা শুধু শুধু হেডেক নেবেন কেন? আমরা চাইছি আপনারা সেফ জোনে থাকুন, আমরা তার জন্য লড়ছি, লড়াই করছি। নেক্সট হচ্ছে যে এই হিয়ারিং এর ক্ষেত্রে আর একটা যেটা ব্যাপার, যদি অফিসারদের মনে হয়ে থাকে যে কিছু অসঙ্গতি লাগছে, তাহলে তারা কিন্তু আপনার বাড়ি বা ফিল্ড ভিজিটও করতে পারেন, এটা একটা সম্ভাবনা আছে, এটা একটা বলে রাখলাম। আর আরেকটা, এটা এটা হবার কথা, এটাও একটা সম্ভাবনা বলতে পারেন, বা হবে এরকমও বলতে পারেন, যে 80+ মানে বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা ভোটার, তাদের ক্ষেত্রে যদি এই হিয়ারিং সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে এই টিম তার বাড়িতে যাবেন, ঠিক আছে। যে তাদের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সমস্যা হয় হিয়ারিং সংক্রান্ত, এইরকমই নির্দেশ আসার কথা যে তাদেরকে তাদের বাড়িতে এই টিম যাবেন, গিয়ে হিয়ারিংটা করবেন। তো এইটা হচ্ছে ব্যাপার। এইবারে আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে হিয়ারিং এ কাদেরকে ডাকা হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ এবং বড় প্রশ্ন। এবং হিয়ারিং এ কি কি ডকুমেন্টস দিতে হবে এটা আমি বলছি। দেখুন, একটা 11th আওয়ারে, যেটা 10 তারিখ নাগাদ একটা এসছিল আমাদের কাছে, 11 তারিখ বলা হয়েছিল শেষ ডেট। তো সেইখানে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সিস এসছিল। তো সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিসে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম অনেক নাম এসেছে, এক একটা বুথে হাজার জন ভোটার, সেখানে দেখা যাচ্ছে 700-800, কারো 200, কারো 300, এরকম এসছে। তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসটা খুব কিন্তু মারাত্মক, মেশিন এটাকে ট্রেস করেছে। মনে করুন আমরা কোনো ব্যক্তিকে আমরা ভেরিফাই করে ছেড়ে দিয়েছি,
কিন্তু সেটা কিন্তু মেশিনে গিয়ে আটকে গেছে, মেশিন সেটাকে আবার ফেরত পাঠিয়েছে। এবার আমরা আবারও চেষ্টা করেছি সেগুলোকে ফেরত পাঠানো। এবার দেখা যাচ্ছে আমরা যেখানে ফেল করেছি, মানে আমরা হয়তো কোনো কারণে বুঝতে পারিনি, আমরা তো মেশিন নয়, আমরা ম্যানুয়াল করেছি, বুঝতে পারিনি, এইরকম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে। যেটা বিশেষ সমস্যা এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসে হয়েছে সেটা হচ্ছে যে নামের পরিবর্তন, নামের পরিবর্তন। তো এই নামের পরিবর্তনের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিস খুব ভালো মতন কাজ করেছে। মনে করুন টাইটেল পরিবর্তন, কারোর নাম ছিল অধিকারী, আমি বলেছিলাম আগে, হয়েছে চ্যাটার্জি। কারোর নাম ছিল রায়, হয়েছে মালিক টাইটেলে। কারোর নামটাই হয়তো পাল্টে গেছে। এমন এমন আমার একটা কেস ঘটেছে যে ডাক নাম ভোটার কার্ডে আছে বাবা হিসেবে, এবার ভালো নামটা 2025-এ আছে, ফলে দুটো ব্যক্তি আলাদা হয়ে গেল। ফলে এই কেসটাকে কিন্তু আমি কোনো মতেই কিন্তু আমি এটাকে অ্যাপ্রুভ করতে পারছি না, কারণ দুটো ব্যক্তি হয়ে যাচ্ছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু আনম্যাপ করতে ওই ব্যক্তিকে আমরা কিন্তু আনম্যাপ করতে বাধ্য হয়েছি। তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস থেকে কিন্তু বেশ কিছু হিয়ারিং নোটিশ আসবে। এইবার এখনো আমরা কিন্তু ফাইনাল জানি না যে কাদের একদম একদম শিওর আসবে এবং আসবে না, এটা কিন্তু এখনো আমরা জানি না। মানে আজ পর্যন্ত, এই সন্ধেবেলা পর্যন্ত, আজ 18 তারিখ, মানে আজ পর্যন্ত আমরা এটা কিন্তু জানি না। তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের ক্ষেত্রে যেটা যেটা এই নামের সমস্যার ক্ষেত্রে আমরা যেটা সাজেশন দিয়েছিলাম, বা ইসিআই থেকে যেটা সাজেশন আছে, যে আপনাকেই প্রমাণ করতে হবে আপনি ওই ব্যক্তি। তো এই প্রমাণ করার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কোর্ট চত্বর কিন্তু ভরে উঠেছে, যে ওই এফিডেভিট করার জন্য। তো খুব খারাপ লাগছে মানে বলতে, একটা প্র্যাকটিক্যাল ঘটনা। আমারই একজন তার টাইটেল, মানে তার হাজবেন্ড এবং তার পারিবারিক যে টাইটেল সেটা চেঞ্জ হয়েছে, এবং সেইটাকে আমি অনেক চেষ্টা করেও আমি পারিনি, মানে এটা পারার আমার কথা নয়। তো আমাকে ওই জায়গাতে ওটাকে নিয়ে যেতে হয়েছে আনম্যাপিংয়ে। তো আমি বলেছিলাম যে আপনি ইয়ে করুন, কোর্ট থেকে আপনি একটা এফিডেভিট করিয়ে রাখুন। তো আজকেই এসছিলেন তিনি আমার বাড়িতে, কাগজপত্র তিনি যথারীতি করিয়েছেন, এফিডেভিট করিয়েছেন। এবার এই এফিডেভিটের ক্ষেত্রেও একটা সমস্যা হচ্ছে, যারা কোর্টে কাগজ নিয়ে চলে যাচ্ছেন ভাবছেন হয়ে যাবে, এখানেও কিন্তু মুশকিল হচ্ছে। কারণ হচ্ছে যে যাদেরকে দিয়ে আপনারা করাচ্ছেন, যদি আপনার পরিচিত লোক না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তারাও করছে না। তারাও বলছে যে এই লোকটা আর এই লোকটা যে একই, বা এই মানুষটা বা এই মানুষটা যে একই, এটারই পর আমরা কি করে প্রমাণ করব যে আমরা এখানে লিখে দেবো যে অমুক ব্যক্তি যা ছিলেন 2002-এ এখনো তাই আছেন, একই ব্যক্তি। মানে কোর্টও কিন্তু রিস্ক নিচ্ছে না, মানে এটা মানে তার মুখ থেকেই আমরা শুনলাম। তো সেই ব্যক্তি আমার বাড়িতে এসেছেন কাগজ নিয়ে, এবং খুব শুনতে খুব খারাপ লাগলো। তিনি বলছেন যে আমি অনেক কষ্ট করে গেছি, আমার 1500 টাকা খরচ হলো, এবং 400 টাকা মাইনা, আর 22 কেজি মতো চাল সে সংগ্রহ করেছিল। তো সেই চাল বেচে সে এটা করেছে। তো এটা হচ্ছে এই একজনকার উদাহরণ, এরকম সকলেরই হচ্ছে এই ব্যাপারটা। কিন্তু কিছু করার নেই, আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি একজন মানুষকে সেভ করার। তো যাই হোক, এটা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল ব্যাপার। এইটা আমরা এই কাজ করতে এসে এইরকম হয়তো বিএলওদের এক্সপিরিয়েন্স হবে, কেউ কেউ যদি গল্প শুনে থাকেন। তো যাই হোক, গল্পও বলে ফেললাম। নেক্সট হচ্ছে যে ধরুন আপনারা যারা হিয়ারিংয়ে যাবেন, তারা কি কি ডকুমেন্টস, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কি কি ডকুমেন্টস আপনাদের সঙ্গে রাখবেন। দেখুন, আপনারা যখন এসআইআর ফর্মটি ফিল আপ করেছেন, তখন সেখানে সেই ফর্মের সাথে
একটা ছোট একটা কাগজ দেয়া হয়েছিল, সেখানে কিছু ডকুমেন্টসের লিস্ট ছিল। তো আপনাদের কাছে যদি সেটা থাকে ভালো, আর যদি না থাকে আমি আমি একটু পড়ে দিচ্ছি এখানে যেটা রয়েছে, যে নোটিশ পাবার পর, মানে ইআরও থেকে নোটিশ পাবার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। 3টে ভাগে ভাগ করা আছে বিষয়টি এখানে। প্রথমটা বলা হচ্ছে যে ভারতে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী ব্যক্তি কি দেবেন? জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ স্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। তারপরে আমি ব্যাপারটা বলছি। 3টে যে কলাম রয়েছে এখানে, 3টে কলাম আপনাকে শুনতে হবে, বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে ভারতে 1/7/1987 এবং 2/12/2004। ভারতে 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তি। অর্থাৎ মোটামুটিভাবে যদি একটা আমরা রাফ হিসেব করি, তাহলে প্রায় এটা ডিউরেশন হচ্ছে 17 বছর, 16 বছর 9 মাস 1 দিন, এরকম টাইপের হবে হয়তো। তো এক্ষেত্রে কি করতে হবে? জন্ম তারিখ, জন্মস্থানের প্রমাণ স্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। প্রথমটাতে যা বলেছিলাম এটাতেও সেই প্রথম কলামটা প্রায় একই দাঁড়ালো। দ্বিতীয়টা হচ্ছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ স্বরূপ নিম্নলিখিত বা নিম্নোক্ত তালিকা থেকে পিতা মাতার জন্য যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে জন্ম আপনার যদি হয়ে থাকে বা জন্মে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পিতা বা মাতার জন্য একটি কাগজ এক্সট্রা দিতে হবে। পিতা বা মাতার ডকুমেন্টস হিসাবে আপনাকে এটা লাগবে। 3 নম্বরে যাচ্ছি। জন্ম তারিখ, মানে এটা হচ্ছে 2/12/2004 পরবর্তী ক্ষেত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জন্ম তারিখ, জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি মানে নথি দিতে হবে আপনাকে। যে কোনো একটি নথি, মানে 3টে ক্ষেত্রেই কিন্তু যে কোনো একটি নথি বলা হয়েছে। এখানে 11 দফা একটা নথির কথা বলা হয়েছে, সেই 11 দফা নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে। তাহলে কি করবেন? 2/12/2004 পরে জন্মগ্রহণকারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে পিতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। পিতার জন্য, ভালো করে শুনবেন ব্যাপারটা। আগে বলেছিল 2 নম্বর কলামে পিতা এবং মাতার জন্যে, পিতা বা মাতার জন্যে। তারপরে যেটা বলছে যে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে পিতারও দিতে হবে, আপনার মাতারও দিতে হবে, মানে দুটো ডকুমেন্টস। এই জায়গাটা মনে রাখবেন যে এটা এটা নতুন ভোটারদের যারা আছেন তাদের ক্ষেত্রে লাগবে। 2004 পরবর্তী ক্ষেত্রে এইটা, মানে পিতারও দিতে হবে, মাতারও দিতে হবে। আর 2004 আগে আবার 1987 পরে, মানে ওই যে 1/7/1987 এই পিরিয়ডের জন্য যেটা দিতে হবে পিতা বা মাতার যে কোনো একটা। আর 2004 হচ্ছে পিতা এবং মাতা দুজনকারই একটা করে দিতে হবে ডকুমেন্টস। অর্থাৎ ওটাই আপনার পিতা, ওটাই আপনার মাতা, এটা কিন্তু আপনাকে প্রমাণ করে ফর্মটি ফিল আপ করতে হবে। বা সরি, মানে নতুন হলে, আর পুরনো হলে এটা আপনাকে দিতে হবে। আর তারপরে যেটা থাকছে যে পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে। এইটা ভারতের বাইরে একটি বিশেষ কলাম, ভারতের বাইরে জন্মগ্রহণকারী
বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র আপনাকে পেশ করতে হবে, আপনি যদি ভারতের বাইরে আপনার জন্ম হয়ে থাকে। যারা নিবন্ধীকরণ স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। নেক্সট হচ্ছে সেই 11 দফা, আমি ছোট্ট করে পড়ে দিচ্ছি, যদিও অনেক বড় হয়ে যাচ্ছে বিষয়টা, কিন্তু এটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে বলেই আমি এটা করছি। সেটা হচ্ছে যে কোনো পরিচয়পত্র, মানে পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী, পেনশন প্রাপককে দেয়া হয়ে থাকে। মানে যেটা বললাম, যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা, নিজের বাবার মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বপ্রত্যায়িত নকল। তাহলে সেখানে কি হলো, আবারও বলি, যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী, পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। বারবার শুনবেন যে কোনো বেসরকারি কিন্তু এখানে বলছে না, রাষ্ট্রায়ত্ত কিছু বলছে, এটাকে মাথায় রাখবেন, মানে সরকারি কিছু। 2 নম্বরে হচ্ছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত হয়েছে এমন একটা 2 নম্বরের তালিকায় গেল। তার মানে এলআইসির কাগজ যদি কারোর থাকে আপনারা দিতে পারেন। এটা কিন্তু খুব একটা মানে আগেকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এলআইসি সম্বন্ধে আপনারা যথেষ্ট অবহিত, এবং এলআইসি আপনাদের তখন প্রায় ছিলই বলতে গেলে। 3 নম্বরে হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, মানে জন্ম সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট। 5 নম্বর হচ্ছে স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মানে হচ্ছে অ্যাডমিট কার্ড। এটা আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হতে পারে, মানে মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, আবার কলেজ হতে পারে, আবার বিশ্ববিদ্যালয় হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে 6 নম্বরে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 5 নম্বর হচ্ছে 7 নম্বর হচ্ছে বনভূমি অধিকার শংসাপত্র। তারপরে হচ্ছে 8 নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে অধিকাংশ মানুষই কিন্তু এসসি এসটি ওবিসি, তো তাদের ক্ষেত্রে আমরা প্রমাণস্বরূপ এইগুলোকে নিয়েছি, কিন্তু এই 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 মানে এই ডকুমেন্টস আমরা যাচাই করেছি যে তাদের পিতাকে প্রমাণ করতে গিয়ে আমরা কিন্তু এই ডকুমেন্টস নিয়েছি, তাদের পিতাকে প্রমাণ করতে গিয়ে আমরা কিন্তু প্যান কার্ড নিয়েছি, তাদের পিতাকে প্রমাণ করতে গিয়ে এই 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 যে রেকর্ড আমরা বলছি সেইগুলো কিন্তু আমরা ক্রস চেক করেছি। এটা গেল। নেক্সট হচ্ছে যে নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, এটা মোটামুটিভাবে আপনারা পাবেন না খুব সহজে, এটা একটু শক্ত ব্যাপার। রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। আর হচ্ছে 11 নম্বর, এটা হচ্ছে কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। তো এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টস। আপনারা যেটা টার্গেট করবেন, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন সরকারি, তারা পিপিওটাকে রেডি করবেন, বা পেনশনের যে কাগজপত্র এগুলো রেডি করবেন, বা সার্ভিস বুকটা সঙ্গে রাখতে পারেন। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ডটা, যারা মাঝবয়স্ক যাদের অ্যাডমিট কার্ড রয়েছে, অবশ্যই বার্থ সার্টিফিকেট অনেক মানুষের নেই, সেক্ষেত্রে তারা যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে ওই সার্টিফিকেটগুলো তপশিলি জাতি, উপজাতি, ওবিসি এগুলো রাখার চেষ্টা করবেন। বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলোর যে অ্যাডমিট কার্ডটা, এগুলো হচ্ছে সহজ, মানে এগুলোকে আপনারা হাতের কাছে পাবেন এবং জোগাড় করতে, মানে যাদের আছে সহজেই করতে পারবেন, রেডি করতে পারবেন, বেশি ঘোরপ্যাঁচ করার দরকার নেই। তো মোটামুটিভাবে এইগুলো আপনারা রেডি করুন
এবং হিয়ারিং লিস্ট আপনারা যদি পেয়ে থাকেন চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা যান, উপস্থিত হন, প্রয়োজনে আপনার বিএলওর সাথে কথা বলুন। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল যদিও, তো আমি বলবো যদি এই লম্বা হয়ে যাওয়ার পরেও আপনাদের যদি ইনফরমেটিভ লাগে বা যদি আপনাদেরকে তথ্য দিয়ে আমি সন্তুষ্ট করতে পারি বা আপনাদের সহযোগিতা করতে পারি, তাহলে চেষ্টা করবেন একটু ভিডিওটা অন্য কারোরও যাতে কাজে লাগে একটু শেয়ার করে দেবেন, একটু লাইক করে দেবেন, কমেন্টস আপনারা করুন। আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার। তবে আমি বলবো ভিডিওটা গোটাটা দেখুন, গোটাটা দেখলে পরে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর, এই হিয়ারিং সংক্রান্ত সমস্ত উত্তর পাবেন। আর যদি মনে করেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে আমি আপডেট এরকম দিতে থাকবো, বিভিন্ন ভিডিও আপনারা পাবেন। এটা এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।